দর্শক স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সংবাদ এবং সংবাদপত্রের বিশ্লেষণ আপনাদের শোনাই। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন নিউজ 24। আজ আমাদের আমন্ত্রিত অতিথি আছেন তিনজন, তাদের বিশ্লেষণ আমরা শোনাবো। আমার সঙ্গে রয়েছেন দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জনাব সালেউদ্দিন, আমাদের সঙ্গে রয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আরিফা রহমান রোমা এবং আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর আশফাক হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনায় যাওয়ার আগে নিউজ 24-এর রাত 10টার সংবাদের শিরোনাম আপনাদের জানাবো। সিটিং সার্ভিস বন্ধ হলেও ভাড়া আদায় আগের নিয়মে, যাত্রী হেল্পার বাগবিতণ্ডা, গাড়ি কম, ভোগান্তি চরমে। তিস্তা চুক্তি যেন না হয় সেই চেষ্টা বিএনপির, অভিযোগ ওবায়দুল কাদেরের। পানি আনার ক্ষমতা নেই সরকারের, দাবি ফখরুলের। অর্ধশতাধিক জলদস্যু বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে সাগরে, মাসোহারা না দিলে অপহরণ, মুক্তিপণ না দিলে মেলে না লাশও। খেলাপি ঋণে জর্জরিত 20 ব্যাংকের পুঁজি হারানোর আশঙ্কা কেন্দ্রীয় ব্যাংকের, ঋণ আদায়ে বিশেষ নির্দেশনা। ধৈর্যের যোগ শেষ, উত্তর কোরিয়াকে আর সহ্য করবে না যুক্তরাষ্ট্র। যুদ্ধ বিমান ও 1,500 সেনা নিয়ে যৌথ মহড়া শুরু। আরও বেশ কয়েকটি টেলিভিশনের প্রধান শিরোনাম আমরা দেখে নিতে পারি। বন্ধ হলেও থামেনি বাড়তি ভাড়া আদায়। কল্যাণপুর নামবো, 15 টাকা ভাড়া আসে, সেখানে মিরপুরে ভাড়া 25 টাকা ধরে নিয়েছে। 5 টাকার ভাড়া 10 টাকা নেই। নতুন নিয়ম অমান্যকারীদের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি। গাড়ির রুট পারমিট আমরা বাতিল করে দিব যদি তারা রাস্তায় গাড়ি না চালায়। প্রধানমন্ত্রীর কাছে রেপ্লিকা হস্তান্তর, চলতি বছর ডিসেম্বরে মহাকাশে যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট। স্যাটেলাইটটা আকাশে উড়বে, উৎক্ষেপণ হবে, সেটার রেপ্লিকাটা হস্তান্তর করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। তিস্তা চুক্তিতে বাধা দিচ্ছে বিএনপি, কাদেরের অভিযোগ নতজানু সরকার দিয়ে কিছু হবে না, মন্তব্য ফখরুলের। তিস্তা চুক্তি শেখ হাসিনার আমলে যাতে না হয়, তাদের পায়তারা করতে হয়, চক্রান্ত করতে হয়, সেটা তারা করবে। তিস্তার পানি আনার ক্ষমতা তার নাই, সে যে ভারতের সঙ্গে বার্গেন করবে, সে বার্গেন করার ক্ষমতাই তার নাই। ধান চাল কেনার সরকারি সিদ্ধান্তে খুশি কৃষকরা, দাম বাড়ার আশঙ্কা করছেন মিল মালিকরা। 960 টাকা ধরে আমাদের সরকার দিতে যায়, ইনশাআল্লাহ লাভবান হব। প্রতি কেজি 10 থেকে 11 টাকা আমাদের লোকসান করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া উত্তেজনা তুঙ্গে, হামলার হুমকি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত ধৈর্যের একটা সময় ছিল, কিন্তু এই যুগ এখন শেষ। সমাজের মূলধারায় ফেরাতে হেফাজতের সাথে সম্পর্ক, দাবি ক্ষমতাসীনদের। লাভ দেখছেন না বিশ্লেষকরা, দাওরাই হাদিসের স্বীকৃতি নিয়ে বিতর্ক। বাংলাদেশের যে জঙ্গিবাদের উত্থান, এর পিছনে কৌমিয়াদেশার দায়ী, এটা সরকারও বলে, সবাই বলে। তারা হিংসার বশীভূত হয়ে আমাদের প্রতি এই সরকারের সাথে আপোষ করার অপবাদ দিয়েছে। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান আওয়ামী লীগের। 5 বছরেও সন্ধান নেই বিএনপি নেতা ইলিয়াস আলীর, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ স্ত্রীর, শোককে শক্তিতে পরিণত করার আহ্বান ফখরুলের। এবং রাজধানীতে পাবলিক বাসের সিটিং সার্ভিস বন্ধের দ্বিতীয় দিনেও বন্ধ হয়নি নৈরাজ্য, নারী ও শিশুদের ভোগান্তি। তারা যে পরিমাণ ভাড়া আগে নিত তার থেকে হয়তো 5 টাকা কম নিচ্ছে, অথচ লোক কিন্তু উঠাচ্ছে। অভিযান এড়াতে রাস্তায় নেই গণপরিবহন, তীব্র ভোগান্তি। অনুপ্রবেশকারীদের বিষয়ে সাবধান থাকতে হবে বললেন ওবায়দুল কাদের। জুলাই থেকে 15% ভ্যাট কার্যকর, অটল অর্থমন্ত্রী। উত্তর কোরিয়াকে ধৈর্য দেখানোর দিন শেষ, যুক্তরাষ্ট্রের হুমকি। সিটিং সার্ভিস বন্ধের দ্বিতীয় দিনে নগর পরিবহন সংকটে ভোগান্তি চরমে, বাড়তি ভাড়া নিয়ে যাত্রী শ্রমিক বিতণ্ডা, ভাড়া বাড়ানোর ফাঁদে পা দিয়েছে সরকার, মন্তব্য বিশ্লেষকদের। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, অস্থায়ী সরকার গঠনের 46 বছরে মেহেরপুরে নানা আয়োজন।
বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে চায় সরকার। অভিযোগ, নেতাদের ইলিয়াস আলী নিখোঁজের 5 বছর পূর্তিতে গুম খুনের প্রতিবাদ। তীব্র দাবদাহের শঙ্কায় গোটা দেশ। বজ্রপাত সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। গরমজনিত রোগ থেকে বাঁচতে বিশুদ্ধ পানি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় পাকিস্তান জুড়ে তোলপাড়। নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও মানবাধিকার কর্মী মানালা ইউসুফজাই। আমাদের ধর্ম এবং দেশকে বদনাম করছি। ইসলাম কখনোই মানুষকে হত্যা সমর্থন করে না। আমার হাতে বেশ কিছু সংবাদপত্র আছে, আমি শিরোনামগুলো চট করে জানিয়ে দিই, তারপর আলোচনায় ফিরছি। বাংলাদেশ প্রতিদিন, প্রকল্প শেষ কবে কেউ জানে না। 156টি ফায়ার স্টেশন নির্মাণ প্রকল্পের অগ্রগতি 24 ভাগ। প্রকল্পের ব্যয় 888 থেকে বেড়ে 1275 কোটি টাকা। 2006 থেকে 3 ধাপে প্রকল্পের কাজ শুরু হয়। শুধু চলাচলের গাড়ি কেনা, মূল কাজের খবর নেই। আজ ভুটান যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর হাতে বঙ্গবন্ধু স্যাটেলাইট রেপ্লিকা। দুয়ার খুলছে দেশি কোম্পানির বিদেশে বিনিয়োগের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, নীতিমালা করতে 6 সদস্যের কমিটি। ওয়ার্কার্স জাপার পরামর্শে আওয়ামী লীগ কমিটি। তরুণ নেতৃত্ব 2 ভাগে বিএনপি কমিটি। মহানগর রাজনীতির খবর, বিচার হবে সব গুম হত্যার। খালেদা জিয়া বলেছেন, মালিকরাই মানছেন না সিদ্ধান্ত। রাস্তায় বাস কম, ভাড়া বেশি, ভোগান্তি চরমে। কালের কণ্ঠ, অঘোষিত ধর্মঘটে অশেষ জনদুর্ভোগ। পরিবহন মালিকদের বিরুদ্ধে রাস্তায় নামেনি 70% বাস। অতিরিক্ত ভাড়া আদায়, রাজধানীর বিভিন্ন স্থানে যাত্রীরা লাঞ্ছিত, আহত। নিয়মের মধ্যে এনে অর্ধেক লোকাল, অর্ধেক সিটিং সার্ভিস রাখার সুপারিশ। 16 ডিসেম্বরের আগে মহাকাশে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। বন্ডের অপব্যবহার করে বিপুল অর্থ পাচার। ভাস্কর্য সরাতে বা ঢেকে দিতে প্রধানমন্ত্রীর পরামর্শ। ভ্যাট প্রশ্নে অর্থমন্ত্রী অনড়, ব্যবসায়ীরা অনিশ্চয়তায়। দ্য ডেইলি সান, ভার্সিটি, বিউটি পার্লার, শো শপ ইন সেম বিল্ডিং। মোস্ট প্রাইভেট ইউনিভার্সিটিজ ডিফাইং গভর্নমেন্ট রুলস। PM লিভস ফর ভুটান টুডে। সালাউদ্দিন ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। দুটো বিষয় রাজনৈতিক আলোচনা আমরা অবশ্যই করব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে আওয়ামী লীগের ভেতরে ফার্মের মুরগি ঢুকেছে। কিছুদিন আগে তিনি বলেছেন কাওয়া ঢুকেছে। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে আওয়ামী লীগ জনমানুষের দল, সাধারণ মানুষের দল। সে নিয়ে বিশ্লেষণ শুনবো, কিন্তু তার আগে গণপরিবহন নিয়ে একটু আলোচনা করতেই হয়, কারণ ঢাকার মানুষের ভোগান্তি একটু বেশি হয়েছে, বিশেষ করে নারীদের। না, আপনি সঠিকই বলছেন যে এই ভোগান্তিটা আসলে গত কয়েকদিন ধরে একটা চরম আকার ধারণ করেছে। এইটা আমাদের বাংলাদেশের যে গণপরিবহন একটা বিশৃঙ্খলা কিন্তু সবসময় ছিল। এই বিশৃঙ্খলাটা নৈরাজ্যের দিকে যাচ্ছে। বিশৃঙ্খলাটা আমি আপনাকে বলি, আমাদের এই ঢাকা শহরে প্রায় 1.5 কোটি লোকের বসবাস। এই 1.5 কোটি মানুষের জন্যে মাত্র 5,000 বাস, মিনি বাস চলাচল করে। এর মধ্যে সংখ্যাটা আমার কাছে নেই, হয়তো কয়েক শত হবে যে সিটিং সার্ভিস আছে, এবং এটি প্রায় 1 বছর ধরে চলছিল। হঠাৎ কোন কারণে তারা এটা বন্ধ করে দিল, এটা একটা বড় রহস্য। এই রহস্যটা নিয়ে যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন তাদের এটা খুঁজে বের করা উচিত। আমি মনে করি গণমাধ্যমের কাছে এটি এখনও, গণমাধ্যম জনগণের সামনে এটা এখনো পরিষ্কার করতে পারে নাই কোন কারণে তারা সিটিং সার্ভিসটি বন্ধ করে দিলেন। পরিবহন মালিকরা যেটা বলেছেন যে যাত্রীদের দুর্ভোগ হয় সেই জন্যে, এবং তারা সবগুলো স্টপেজে তারা থামতে পারছেন না, ফলে ওইভাবে যাত্রীদের সেবা দিতে পারছেন না, সেই জন্য তারা মনে করেন সিটিং সার্ভিসটা দরকার নেই। এই বক্তব্যটা আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয় না, এই জন্য যে বাংলাদেশের এই সিটিং সার্ভিস নিয়ে এর আগে যাত্রীদের অসুবিধা হয় এরকম কোনো বক্তব্য কোথাও আমরা দেখিনি। বরং যেটি হচ্ছিল সেটা হলো সিটিং সার্ভিসের ভাড়া বেশি নেয়। এই ভাড়া বেশি নেওয়াটাও সবাই মেনে নিয়েছিল, এই জন্য যে বিশেষ করে আপনার যারা কর্মজীবী নারী, আপনি দেখেন বাসে দাঁড়িয়ে যাওয়া, এটা কর্মজীবী নারীর পক্ষে তার সম্মান মর্যাদা রক্ষা করে যাওয়াটা একটা কঠিন বিষয়। এই সিটিং সার্ভিসটি আমাদের ঢাকা শহরে যেসব কর্মজীবী নারী ছিলেন তাদের জন্য একটা বড় কাজ, মানে উপকারে আসছে।
শুধু তাই না, বয়স্ক মানুষ, শিশু, এদের জন্য এটি খুব প্রয়োজনীয় ছিল। কিন্তু কয়েকটা হাস্যকর বিষয় হচ্ছে, তারা নাকি বলছেন, আমি তাদের একটা সাক্ষাৎকারে দেখলাম যে তারা বলছেন সিটিং বা সার্ভিস চালানোর কোনো আইনগত কাঠামো ছিল না। মানে আমাদের দেশে তাদের বক্তব্য মানে হচ্ছে দাঁড়িয়ে চলার কাঠামো আছে, সিটিং চলার কোনো কাঠামো নেই। আমি শেষ করে নিচ্ছি। সিটিং সার্ভিস তো একটু বিশেষায়িত সার্ভিস। না না, আপনি দেখবেন আমরা ছোটবেলায় দেখেছি, এখন আর বাসে সেটা দেখি না, অনেকদিন ধরে বাসে উঠাও হয় না, সেটা বাসের গায়ে লেখা থাকতো দাঁড়িয়ে চলা দণ্ডনীয় অপরাধ, ব্যবহারে বংশের পরিচয়, এগুলো অনেকগুলো লেখা থাকতো। এখন আমরা এবং আমরা দেখতাম ভ্রাম্যমাণ আদালত মাঝে মাঝে গাড়ি থামিয়ে তো দাঁড়িয়ে লোকরা থাকলে তা নামিয়ে দিত। এখন আমরা শুনতেছি যে সিটিং সার্ভিস নাকি আইনগত কাঠামো নাই। মানে কাঠামোটা হচ্ছে যে দাঁড়িয়ে যাওয়াটা হচ্ছে কাঠামো। সেইটা বিষয়টা ওরকম ব্যাখ্যা না, বিষয়টা হলো যে সিটিং সার্ভিস হিসেবে তারা একটা বিশেষায়িত সার্ভিস শুরু করেছে। পরিবহন ব্যবস্থার মধ্যে বাস যারা চলাচল করে এদের মধ্যেই এরা থাকে, কিন্তু এদের ব্যবস্থাপনা একটু ভিন্ন। আমি ওই রকম ব্যাখ্যাটা দিচ্ছি না, আমি এটা এই কৌতুকময় কথা তারা যে বলছে সেটাই আমি তুলে ধরছিলাম মাত্র, এটা আমার কথা না। তারা বলছে তারা একটা সিটিং সার্ভিসটা বন্ধ হলো, তার একটা কারণ জানতে হবে। তো কেন এই একটা সার্ভিস 1 বছর ধরে চললো, তারপরে কেন বন্ধ হলো, সেই কথাটা আমি পরে আসতাম। কিন্তু তাদের বক্তব্যটা কি সেটা বললাম। কিন্তু আমি যেটা বলি যে আমার মনে হয় এটাই অন্য কোনো একটি রহস্য আছে। কি সেটা বলেন? সেটা এখনো আমার কাছে স্পষ্ট না, তবে একটা রহস্য আছে যে সিটিং সার্ভিসের মাধ্যমে তারা অল্প কিছু প্যাসেঞ্জার তুলতে পারতেন। সেটা ধরেন একটা বাসের 30 জন বা 32 জন তুলতে পারতেন। এখন তারা যেটা করছেন, সিটিং সার্ভিসে তারা 25 টাকা নিতেন, এখন তারা 32 জনের জায়গায় 64 জন তুলতেন, কিন্তু তারা 25 টাকা করে নিচ্ছেন। তাদের লাভ হচ্ছে, কিন্তু ডাবল প্যাসেঞ্জার নিচ্ছেন, তাদের লাভ হচ্ছে। এছাড়া তারা অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, সেটা আমি জানি না। আমি এই প্রসঙ্গটা আমি শেষ করে নিই। আমাদের দেশে বিশেষ করে ঢাকা একটা বড় মেগা সিটি, এইখানে গণপরিবহন নিয়ে আমাদের গণপরিবহনটা কেমন হবে এইটা নিয়ে আমাদের কোনো গবেষণা নাই, কোনো চাহিদা পত্র। আপনি অন্যদিকে যেতে একটু ব্যাখ্যা শুনতে চেয়েছিলাম আমি, আবার আপনার কাছে পরে বলবো। জি, কিন্তু বিশেষ করে নারীদের কথা একটু করে আলোচনা করতেই হচ্ছে। তাহলে কি নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস দাবি করার সময় চলে এসেছে এখন? না, এটা তো দাবি এখন অনেক আগে থেকে করা হচ্ছে, এবং বিআরটিসি বোধহয় শুরু করেছিল একটা সময়। আমি এখন জানি না যে কি অবস্থা, কারণ যাত্রী বোধহয় পর্যাপ্ত পায় না, এই কারণে বোধহয় এখন জানি না কি অবস্থা আছে। কিন্তু বাসে যে অবস্থা হয় আমরা তো আসলে যাই না, জানি না, কিন্তু যতটা দেখা যায় বা যারা যায় তাদের কাছ থেকে শুনি যে নানা ধরনের আসলে শারীরিকভাবে মানসিকভাবে হ্যারাসমেন্টের শিকার কিন্তু হয় যারা বাসে ওঠে। সেই হিসেবে তো সিটিং সার্ভিস অবশ্যই ভালো ছিল। যেমন আজকে আমি আমার এক কলিগের সঙ্গে কথা বলছিলাম, উনি ঢাকা থেকে সিটিং সার্ভিসে যাওয়া আসা করতেন গাজীপুরে, তো ভাড়া ছিল 70 টাকা। আমি বললাম তো ভাড়া তো বেশ বেশি, বলে যে তারপরেও তো একটা বসে বসে যেতাম, দাঁড়িয়ে যেতে হতো না। তো উনি যেটা বলছেন আসলে বাস মালিকদের কাছেও আমরা কিছু কিছু ক্ষেত্রে অসহায় জিম্মি। যেমন কিছুদিন আগে হলো না যে অ্যাক্সিডেন্ট করেছে, মানুষ মেরে ফেলেছে, সেটা নিয়ে যখন তার ফাঁসি হয়েছে, সেই ড্রাইভারের ফাঁসির রায় হয়েছে, তখন সঙ্গে সঙ্গে কি পরিমাণ আন্দোলন, মানে ওনার মানুষ মেরে ফেলবেন, তার বিচার করা যাবে না, অনেকটা এরকম আর কি। অবশ্যই এই অবস্থার উত্তরণ আমরা সবাই চাই। তাহলে একটু মালিকদের একটু বেশি দোষারোপ করছেন আপনি আসলে? তা তো অবশ্যই। আপনি শুধু দেখেন ঈদের সময় ভাড়া বেড়ে যাবার কারণটা কি, এত বেশি বেড়ে যাওয়ার কারণটা কি? না, কিন্তু এখন যে অভিযোগ উঠেছে সেটি হলো সিটিং সার্ভিস তুলে দেওয়া হয়েছে, সিটিং সার্ভিস বন্ধ, কিন্তু ভাড়া দেওয়া হচ্ছে সিটিং সার্ভিসের মতো করে। এবং পত্রিকাতে দেখলাম যে একটি বেসরকারি টেলিভিশনের একজন প্রোডাকশন এক্সিকিউটিভ খবরও পড়ে, তাকে পেটানো হয়েছে দুজনকে। হ্যাঁ, মানে সেটাই বলছি যে কি পরিমাণ জিম্মি আমরা তাদের কাছে। কে কিছু হলে যে স্টপ করে দিচ্ছে, আমরা ভোগান্তিতে ভুগছি। এবং ইয়ে থেকে বিআরটি থেকে নাকি বলা হয়েছিল যে রুট পারমিট বাতিল করে দেওয়া হবে, এটা বলার পরে আরো নাকি কমে গেছে আজকের অবস্থা, যে রাস্তায় বাস আরো কম। না, বিআরটি বলেছিল যেসব গাড়ি রাস্তায় বেরোবে না তাদের রুট পারমিট বাতিল করে দেওয়া হবে, নতুন নিয়ম মেনে। এখন মালিকরা বলতে পারে যে আমার গাড়ি তো আমি সার্ভিসিং এ রাখছি, তার তো চালানো না চালানোর অধিকার তো তার আছে,
সে না মনে করে যে আমার ব্যবসা নাই, আমি গাড়ি চালাবো না, না এটা তো বাস, সেই অধিকার আছে। বাসও না আমি বাসে শুধু সিএনজি এর কথা সে বেসরকারি, তাই কি সে যেহেতু বেসরকারি, তাই সে বেসরকারি, আমার তো অধিকার আছে। আমি একটা বাস কিনছি, আমার সাথে সরকার আমার টাকা দিয়ে কিনেছি, কিন্তু সেই অধিকার কতটুকু নৈতিক সেই প্রশ্ন আছে। সেইটা হলো দেখার বিষয় যে সেটি কেন সে করছে, জিম্মি করার জন্য করছে। অধিকার অবশ্যই তার আছে, কিন্তু সে আমাদের যাত্রীদেরকে জিম্মি করছে। এখন আমরা কেন জিম্মি হচ্ছি? আমরা জিম্মি হচ্ছি আমাদের ঢাকা শহরের সমগ্র গণপরিবহন আমি শেষ করছি। আপনার কাছে আমি বিশেষভাবে জানতে চাইবো, আপনি একটা ষড়যন্ত্রের একটি গন্ধ খুঁজে পেয়েছেন এই ঘটনায়, এটি আমি আপনার কাছে বিশেষভাবে জানতে চাইবো। আমরা ডক্টর আশফাক হোসেনের কথা একদম শুনিনি। ডক্টর আশফাক হোসেন, তাহলে গণপরিবহনে এখন যে অবস্থা চলছে, জনাব সালাউদ্দিন সেটিকে বলছেন যে এটি নৈরাজ্যের দিকে যাচ্ছে, আপনি কি বলবেন? না, এটা দৃশ্য তাই। মানে আমরা যদি ঢাকা শহরে যখন দেখি যে আগে যেরকম পরিস্থিতি ছিল, যদি এটা নৈরাজ্য হয় তাহলে এ থেকে আমরা কি করে বাঁচবো? বাঁচার তো পথ আছে। প্রত্যেক সমস্যা যখন হয় তার একটা সমাধান নিশ্চয়ই আছে। একটা তো শর্ট টার্ম দেখতে হবে, একটা মিড টার্ম এবং একটা লং টার্ম। আমার যেটা হচ্ছে যে আমরা হয়তো আমাদের দেশে মানুষ বেশি, কিন্তু একই সাথে আমাদের দেশ কিন্তু অনেক উন্নয়ন হয়েছে। আমাদের অর্থনীতি বেশ শক্তিশালী একটা রাষ্ট্র। আমরা যখন মানে আজ থেকে মানে সেগুলো সুফল, যেমন ধরেন আপনি বলছেন যে অর্থনীতি যে শক্তি হয়েছে তার ফলে কি হতে পারে, মেট্রো রেল হতে পারে, তারপরে আরো বেশি ফ্লাইওভার হতে পারে, বিকল্প ব্যবস্থা হতে পারে, সেগুলো আপনি হাতে পেতে আপনার তো কিছু সময় লাগবে। এই জন্য এখন ইমিডিয়েট যেটা শর্ট টার্ম প্ল্যানে যেতে হবে, যে সরকারের হাতে যে বিআরটিসি বাসগুলো আছে সেগুলো ব্যাপক আকারে নামাতে পারে। তারপরে যারা পরিবহন মালিক আছেন তারাও তো এই রাষ্ট্রের নাগরিক। যে কর্মজীবী নারীটি আজকে অফিসে যাওয়ার জন্য ভোগান্তিতে পড়েছিল, কালকে সকালে সে একই ধরনের ভোগান্তির একটা আশঙ্কা করতে পারে, তার জন্য কি প্রতিকার থাকবে? তাহলে সেটা তো ক্রাইসিস ম্যানেজমেন্টে যেতে হবে। আমাদের যারা লিডারশিপে আছেন বা রাষ্ট্র চালাচ্ছেন বা যারা ব্যুরোক্রেট আছেন তাদেরকে কিন্তু একটা ক্রাইসিস ম্যানেজমেন্টে যেতে হবে। কারণ প্রত্যেক সমস্যারই আমি বললাম যেটা সমাধান আছে। আমরা দেখছি দৃশ্যতেই একটা নৈরাজ্য হচ্ছে, সেজন্য ক্রাইসিস ম্যানেজমেন্টে যেটা ইমিডিয়েটলি করতে হবে। আমাদের নিশ্চয়ই বিআরটিসি অনেকগুলো বাস আছে এবং যারা পরিবহন নেতারা আছেন তারাও কিন্তু সরকারের বা রাষ্ট্রের আইন তো মানতে হবে তাদেরকে, এবং এটার ব্যাপারে কোনো তদন্ত কমিটি হতে পারে কারা এর জন্য দায়ী, এবং যদি তাদেরকে কাউন্সিলিং করা হয় বা কিংবা তাদেরকে বলা হয় যে আপনাদের কারণে মানুষের ভোগান্তি হচ্ছে, নারীদের যে সমস্যার কথা বললেন সেগুলো হচ্ছে, তো সেই সব বিষয়ে কিন্তু অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এটা হলো শর্ট টার্মের ক্ষেত্রে। আর মিড টার্মে হচ্ছে যে আপনার এই বিআরটিসির অনেক যে ভলভো বাসগুলো আনা হয়েছে সেগুলোতে অল্প কিছু কাজ করলে কিন্তু অনেক বড় বড় বাস নামানো যায়। যে ভলভোগুলো নষ্ট হয়ে পড়ে আছে সেগুলো, সেটা মিড টার্মে আপনি কাজ করতে পারেন। মিড টার্ম বলছি যে আপনারা যদি 6 মাস মেয়াদি কাজ করেন তাহলে কিন্তু এগুলো আপনি নামাতে পারেন। আর লং টার্ম যেটা আমি বললাম, আপনি যেটা বললেন যে মেট্রো হচ্ছে, আপনার সার্কুলার রেলি হতে পারে, আমাদের যে ঢাকা শহরের চতুর্দিকে যে নদীগুলো আছে সেগুলো হতে পারে, এবং এসব বিষয়ে সরকারের বিশিষ্ট এসব ব্যাপারে যে সরকার আর একটু আন্তরিক হন, যে স্পেসিফিক লোকদের নিয়ে আপনার টাস্ক ফোর্স করতে পারেন। আমার নিজের অভিজ্ঞতা, ইংল্যান্ডে আমি পিএইচডি করার সময় দেখেছি যে ওনারা কিন্তু মানে সংকট আসলে কিন্তু ওরা মানে এটা বিচলিত হয় সবাই, কিন্তু এটার একটা সমাধান খোঁজে। মানে প্রত্যেক সংকটের একটা সমাধান আছে, আপনি কিভাবে সমাধান করবেন সেটা হচ্ছে বিষয়, অ্যাপ্রোচটা আপনাকে নিতে হবে। জি, আবার আসবো আপনার কাছে সালাউদ্দিন ভাই। তাহলে এবার আপনার ষড়যন্ত্রের গন্ধটা এবার বলেন। না, এটা আমার কাছে দুটি কারণ মনে হচ্ছে। এটা একটা বাণিজ্যিক উদ্দেশ্য তাদের আছে। প্রথম হচ্ছে তারা একটা এস্টাবলিশ করেছে এই বাসের ভাড়া 25 টাকা, সেটার জন্য তারা বসার জন্য কিন্তু 25 টাকা নিত, যেটা আমি আগেও বললাম যে এখন দাঁড়ানোর জন্য এখন ডাবল প্যাসেঞ্জার নিচ্ছে, এখনও 25 টাকা, তাহলে তার লাভ হলো ডাবল। এটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে সে হয়তো এই যে এরকম একটা ক্রাইসিস হবে এবং জনগণের জন্য প্রতিবাদ মুখর হয়ে যাবে, সেই জন্য হয়তো সেই ইয়ে থেকে তারা সরে আসতে পারে। সরে আসলে তারা যেটা কৌশল করবে সেটা হচ্ছে আমাদেরটা পোষায় না, আমাদেরকে ভাড়া বাড়ায় দাও। কিন্তু গতকাল পর্যন্ত কিন্তু তারা এই কথা বলে নাই যে আমরা সিটিং সার্ভিস চালাচ্ছিলাম, আমাদের আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই কথা কিন্তু তারা বলে নাই। তারা বরং বলছে যাত্রীদের অসুবিধা হচ্ছিল। তো যাত্রীদের অসুবিধা হচ্ছিল, সেই সুবিধা করার জন্য তারা সিটিং সার্ভিস বন্ধ করে দিয়েছে। আমি যে কথাটা বলছিলাম যে আমাদের দেশের দেখেন প্রত্যেকটা বড় শহরে মেট্রো রেলের ব্যবস্থা থাকে, এবং মূলত মেট্রো রেলটাই হচ্ছে বড় সিটির মূল গণপরিবহনের ব্যবস্থা করে।
যেটা আমাদের এখানে অনুপস্থিত, আমাদের করার চেষ্টা হচ্ছে, হয়তো হবে। কিন্তু আমাদের এখানে যেটা করা উচিত, কারণ মেট্রো রেলও কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে নানান ধরনের টেকনিক্যাল কারিগরি সমস্যার কারণে। আমাদের যদি আপনি বাইরের দুনিয়াতে দেখেন, তারা কিন্তু গণপরিবহনে সরকার অনেক সাবসিডি দেয় এবং সরকারের তরফ থেকে অনেক বাস নামায়। সেটা সরকার, আমি প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে গণপরিবহনটা কেমন হবে এবং আমাদের দেশের যাত্রীর পরিমাণ কত, আমাদের ঢাকায় কয়টি সড়ক আছে এবং কতদিন একটা সড়কে কতজন যাত্রী প্রতিদিন আসা যাওয়া করে ইত্যাদির উপরে গবেষণা করে একটা কর্ম পরিকল্পনা আমরা কখনো তৈরি করিনি। এটি আমরা গণপরিবহনটা ছেড়ে দিয়েছি মালিকদের উপরে আর সরকারি আমলাদের উপরে। ফলে আমাদের এই সংকটগুলো বারবার হচ্ছে। আমি মনে করি এখনই সময় সরকার এই যারা বিশেষজ্ঞ আছে গণপরিবহন নিয়ে কাজ করেন তাদেরকে নিয়ে এবং নাগরিকদেরকে নিয়ে এবং মালিক শ্রমিকদেরকে নিয়ে এই ব্যাপারে একটা কর্মপরিকল্পনা তৈরি করা। একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে আসছি। আমাদের সঙ্গে 3 জন অতিথি আছেন, আলোচক আছেন। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। ডক্টর আশফাক হোসেন, মুজিবনগর দিবস উদযাপিত হলো, সেখানে আমরা ওবায়দুল কাদের এ নিয়ে কথা বলেছেন, অনেক কিছুই বলেছেন এবং বেশ কিছু কথার মধ্যে একটা কথা এমনও আছে যে মুজিবনগর দিবস আওয়ামী লীগ পালন করে, কিন্তু অনেকে মুক্তিযুদ্ধের পক্ষের এবং নিজেদের মুক্তিযুদ্ধের সপক্ষ বলে, কিন্তু মুজিবনগর দিবস তারা ঠিক ওরকমভাবে পালন করে না। তাহলে ইতিহাসের যুগ সন্ধিক্ষণগুলো যদি আপনি মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন তাহলে তো আপনি সবগুলোই একই সঙ্গে পালন করবেন, নাকি এখানেও একটু বেছে পালন করা, একটু ছেড়ে দেওয়ার সুযোগ আছে? কি বলবেন? না, এটা আসলে ওই যে আমাদের যে এটা আমাদের জাতীয় সংকটের একটা নমুনা বটে। কারণ মুজিবনগর সরকার এটা বিখ্যাত হয়েছে মুজিবনগর সরকার হিসেবে। আসলে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রথম সরকার এবং এটা যুদ্ধজয়ী সরকার এবং পৃথিবীতে যে সমস্ত সরকার এই দেশ স্বাধীনতা এনে দিয়েছে এই সরকার তাই। এবং আমার মনে হয় যে আমরা যদি এসব বিষয়কে ইতিহাসের প্রেক্ষাপটে দেখি তাহলে হবে কি যে হয়তো আমাদের যে জাতির যে একটা এগিয়ে যাওয়ার ব্যাপারটা সেটা আর একটু শক্তিশালী হবে। এবং এটা ওবায়দুল কাদের সাহেব সঠিকই বলেছেন যে আসলে যারা মুক্তিযুদ্ধের মূল চেতনায় বিশ্বাস করেন, যে কোনো দল হতে পারে, যারা মুক্তিযুদ্ধের যুদ্ধ করেছেন, তাদের নেতা মুক্তিযুদ্ধ করেছেন বলে দাবিও করেন, তাদের উচিত যে এই সরকারের ব্যাপারে একটু বিশেষ করে তাজউদ্দিন সাহেব যে অসাধারণ ভূমিকাটা রেখেছিলেন, তারপরে এই যে আমাদের সৈয়দ নজরুল ইসলাম সাহেব এবং এই সরকারের যিনি রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তো এইটার একটা আপনি যদি ওই যে এখন যে বিখ্যাত বইগুলো বেরোচ্ছে, যেমন গ্যারি বাস যিনি হার্ভার্ডে পড়ান, বা এই যে নিক্সন কিসিঞ্জার দ্য ফরগটেন জেনোসাইড 2013 সালে একটা খুব নামকরা বই, অনেকগুলো পুরস্কার পেয়েছে এবং এটার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশ নিয়ে এবং সেখানে অনেকবার মুজিবনগর সরকারের কথা আছে। এখন আমাদের আমি যেটা স্বপ্ন দেখি ইতিহাসের ছাত্র হিসাবে, যে আমাদের যেটা কিছুদিন আগে আকবর আলী খান সাহেব বলেছিলেন যে এই যে বঙ্গবন্ধু ব্যাপারে তিনি একটা আমাদের একটা পত্রিকায় বললেন সাক্ষাৎকার নিয়ে, যে উনি হচ্ছেন ফরাসি বিপ্লবের মতো, যে বঙ্গবন্ধুর যে মহিমাটা, যে তিনি যে এই যুদ্ধটাকে যে ঐক্যের প্রতীক, মানে বাঙালি জাতি যেটা বাংলাদেশের মানুষের প্রতীক হিসাবে তিনি 71 সালে যেভাবে সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন, সেই বিষয়টা যে ফরাসি বিপ্লবের মহিমাটা 200 বছর পরে প্রথমে ফ্রান্সে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, ঠিক সেইভাবে বঙ্গবন্ধুর যে মহিমা এবং যার নামে যে মুজিবনগর সরকার, তার কিন্তু সময়ের প্রেক্ষাপটে এটা আরো প্রস্ফুটিত। তাহলে আপনি বলছেন যে যত সময় গড়াবে মুক্তিযুদ্ধের পক্ষের যারা দাবি করে সবাই এই দিবসগুলো পালন করবে, মুজিবনগর দিবস, মুজিবনগর সরকারের সব পালন করবে। নিশ্চয়ই এটা হচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক হবে, তাই না? ইতিহাস তো লুকিয়ে রাখা যাবে না, দিন যত যাবে তত দিন। আরেকটা বিষয় আমি একটু আসতে চাই, যখন এই আলোচনাটা শেষ মুজিবনগর নিয়ে, এই বিষয়ে কি আমি একটু কথা বলতে পারবো? আপনি বলবেন? আপনি বলেন। এইটা মুজিবনগর
ওই যেটা সরকার বললেন, আসলে স্থানের নাম হচ্ছে মুজিবনগর, বৈদ্যনগরটা মুজিবনগর হলো, বৈদ্যনাথতলা। কিন্তু মুজিবনগর যেটা বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া কোনো দলই আসলে যেভাবে পালন করা সেইভাবে করছে না, এবং আওয়ামী লীগও খুব না করার মতো করে। আপনি খেয়াল করবেন বিএনপি তো কখনোই করে নাই, এবং মুজিবনগর এর যে নির্মাণ কাজ শুরু হয়েছিল 1991 সালে, মূলত কিন্তু এই স্বাধীনতার পক্ষে ছিলেন না স্বাধীনতা যুদ্ধের সময় জেনারেল এরশাদ এই মুজিবনগরের এই নির্মাণ কাজের জন্য অর্থ ব্যয় করেছিল। কাজটা শুরু হয়েছিল বিএনপির আমলে 91 সালে। খালেদা জিয়া যতবার প্রধানমন্ত্রী ছিলেন কোনোদিন তিনি যান নাই, এমনকি বঙ্গবন্ধু নিজে কোনোদিন মুজিবনগরে যান নাই। যার নামে মুজিবনগর, সেই মুজিবনগরে বঙ্গবন্ধু কখনো যান নাই। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তো 3 বার না ক্ষমতায় আছেন, তিন মেয়াদে, তিনি মাত্র একবার গিয়েছিলেন 2011 সালে। ফলে এইটা মূলত মুজিবনগরকে বা স্বাধীনতার প্রথম সরকারকে যেরকম মর্যাদা দেওয়ার কথা সেটা আমরা নানান কারণে দিই না। এই নিয়ে আলোচনা করতে হলে এটা বড় না, ওখানে ফিজিক্যালি প্রেজেন্ট না থাকা, ফিজিক্যালি না যাওয়া, কারণ মুজিবনগর সরকারের বা বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে মর্যাদা দিচ্ছে না আওয়ামী লীগ, এই কথা যদি বলেন তাহলে আমি বলছি যেভাবে মর্যাদা, আমি বলছি মর্যাদা দিচ্ছে, এবছর তো আমরা আওয়ামী লীগ পালন করে না সেটাও বলি নাই, আওয়ামী লীগ বলছি পালন করে, কিন্তু সেইটাই আওয়ামী লীগের ধরেন আজকে আমি বললাম না বঙ্গবন্ধু কখনো যান নাই, এবং এত বছরে আমাদের প্রধানমন্ত্রী একবার গেছেন না, বেগম জিয়া তো কখনোই যান না। শারীরিকভাবে সেখানে যাওয়াটা কাউকে এককভাবে বলি নাই, আমি বলছি যে মুজিবনগরের মর্যাদা যাবেনই না। বেগম জিয়া যাবেন কেন? কারণ বেগম জিয়া ওখানে গেলে কেন যাবেন না? কারণ এটা হচ্ছে বাংলাদেশের সরকার। না কেউ ড্রামের উপরে বসে স্বাধীনতার ঘোষণা দিয়ে সঙ্গে সঙ্গে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, এইটা তো আর প্রমাণ করা যাবে না যদি আমি মুজিবনগর বা দিবসটা পালন করি বা সেখানে যাই। সেখানে ফিজিক্যালি যাওয়াটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি ওটাকে বিশ্বাস করি কিনা, আমি ধারণ করি কিনা, আমি প্র্যাকটিস করছি কিনা। আওয়ামী লীগ করছে না, আওয়ামী লীগের আমার মাননীয় প্রধানমন্ত্রী তো ফিজিক্যালি ওখানে যাওয়ার দরকার নেই, তিনি তো আমাদের দল বর্তমান সরকার, আমরা বিশ্বাস করছি, আমরা যারা যে ইউনিভার্সিটিতে আগামীকাল আমাদের প্রোগ্রাম আছে এটা নিয়ে, যে বাংলাদেশের প্রথম সরকার সেটা, এবং সেটা কিভাবে স্বাধীনতার ঘোষণাগুলোকে বাস্তবায়ন করেছিল, তাই না মানে, এবং মুজিবনগর সরকারটাই গোটা বাংলাদেশে কিন্তু মুক্তিযুদ্ধের পরিচালনা করেছিলেন, এবং কোথায় কি করা ফার্স্ট কাজে কিন্তু এটা ছিল ইম্পর্টেন্ট, এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগের ব্যবস্থাটা, এটা যদি আমি বিশ্বাস না করি তাহলে তো আওয়ামী লীগের যে মূল স্লোগান তারা স্বাধীনতা দল সেটাই থাকে না। আচ্ছা, আমি কিন্তু কয়েকটা তথ্যের কথা বললাম যে আপনি মুজিবনগরের এত গুরুত্ব, কিন্তু বঙ্গবন্ধু কখনো যান নাই। না, আমার শারীরিকভাবে যাওয়ার তো দরকার নাই, ওনার নিজের নামে যে আপনি শুনেন শারীরিকভাবে আমাদের নেতা। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বঙ্গবন্ধুর সামনে যেখানে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের স্মারক জায়গাগুলোতে পরিদর্শন করা গুরুত্বপূর্ণ ছিল, নাকি একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন করা গুরুত্বপূর্ণ ছিল? বঙ্গবন্ধু দেশে আসার পরে বাংলাদেশের বহু প্রান্তরে গিয়েছেন, দেশের বাইরে বহু দেশে গিয়েছেন, কিন্তু মুজিবনগরে না, কোথাও ঘুরতে যান নাই বোধহয়। না, ঘুরতে বলি নাই তো, এখানে তো ঘোরার প্রশ্ন না, বাইরে যেখানে গিয়েছে বেড়াতে যান না কোথাও। আচ্ছা, দেশ গঠনের জন্য গিয়েছে, ওবায়দুল কাদেরের আলোচনার প্রসঙ্গে আসি, সেটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা, অনেক গবেষণা আওয়ামী লীগের ভিতরে বাইরে আছে। তাজউদ্দিন সাহেবের যেটা নিয়ে আলোচনা হচ্ছে চারদিকে রাজনৈতিক মহলে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছুদিন আগে বলেছেন যে আওয়ামী লীগে কাওয়া ঢুকে পড়েছে। এর আগে আওয়ামী লীগের ভিতর থেকে বলা হয়েছিল হাইব্রিড নেতা, হাইব্রিড মানে দ্রুত বর্ধনশীল। কিন্তু আমরা জানি আওয়ামী লীগ গণমানুষের দল, আওয়ামী লীগ বলে নিজেকে গণমানুষের দল, আওয়ামী লীগ বলে আওয়ামী লীগ কৃষকের দল, আওয়ামী লীগ বলে আওয়ামী লীগের খেটে খাওয়া মানুষের দল। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন বলেন যে এখানে ফার্মের মুরগি ঢুকে পড়েছে, তিনি আসলে কি বোঝাতে চান? আওয়ামী লীগে 71-এর পর থেকে 3 পর্যায়ে লোকজন আওয়ামী লীগে নতুনভাবে জয়েন করেছে। একটা হচ্ছে 71-এর পরে যখন বাংলাদেশ স্বাধীন হলো, আর একটা হচ্ছে 75-এর 76, 77, 78 এই টাইমটাতে যখন আওয়ামী লীগ খুব নাজুক একটা অবস্থার মধ্যে ছিল, তারা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হচ্ছে 96 সালে,
91 সালে যখন বিএনপি ক্ষমতা আসলো মোটামুটি 95-94 দিকে বোঝা যাচ্ছিল যে জনগণ কিছুটা পছন্দ করছে না, মানে বিএনপিকে আবার যদি ইলেকশন হয়, নির্বাচন হয়, সেখানে হয়তো বা আওয়ামী লীগ এসে যেতে পারে ক্ষমতায়। ওইটা বুঝে যারা 96-তে দলে এসেছেন তার একটা গ্রুপ। নাম দেবেন আপনি? আমার নতুন করে নাম দেওয়ার কিছু নাই, কিন্তু আমার চোখে দেখা এগুলো, যদিও বা 71টা আমি দেখিনি, শুনেছি, তারপরে এগুলো তো আমি দেখেছি, যে আমি 96টাই বলি। উনি আসলে ফার্মের মুরগি বা কাওয়া এই কথাই আমার যেটা মনে হচ্ছে এভাবে মিন করেছেন যে ফার্মের মুরগি আসলে এক হচ্ছে দ্রুত বর্ধনশীল। আমার মনে হবে যে মানে আওয়ামী লীগের চেয়ে বেশি আওয়ামী লীগ, মানে অনেক বেশি ধারণ করছে। শেখ হাসিনা বলতে সে অন্ধ হয়ে যাচ্ছে। আসলে কিন্তু সে এসেছে আপনাকে খুশি করে আপনার কাছ থেকে অ্যাকচুয়ালি কিছু পাবার জন্য, দেশকে দলকে কোনো কিছু দেবার জন্য না। সে আসলে আওয়ামী লীগের কোনো চিন্তা চেতনা কিছুই ধারণ করে না। এবং এরা এসে যেটা হচ্ছে প্রকৃত আওয়ামী লীগে যারা ছিলেন তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়ছেন। যেমন আমি যদি ওনার খুব কাছের মানুষ হই, আমি কিন্তু সবসময় ওনাকে খুশি করবার চেষ্টা করব না, বা ওনার সামনে সারাক্ষণ ওনার প্রশংসাও করতে থাকবো না, বরং কিছু কিছু ক্ষেত্রে কিছু অপছন্দ হলে আমি সামনাসামনি রেগে যাবো, বলবো। আওয়ামী লীগের যদি এখন দেখি যে সরকার ভালো করছে না, আওয়ামী লীগের যে শুভাকাঙ্ক্ষী সে কী করবে? সে কিন্তু প্রতিবাদ করবে বা বলবে যে এটা ঠিক হচ্ছে না, ঠিকঠাক মতো করো। আবার যে আসলে কিছু নেবার জন্য দলে আসছে সে কিন্তু কখনোই প্রতিবাদগুলোও করবে না। সে চাবে যে আমার কাছের যে মানুষ বা দলীয় প্রধান হোক বা আশেপাশের লোকজন হোক, তাকে সন্তুষ্ট রেখে আমি কাজটা করব, সন্তুষ্ট রেখে আমি কথাগুলো বলবো। তো দেখা যাবে যে যখন কোনো ক্রাইসিস মোমেন্টে আসবে তখন কিন্তু এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এবং আওয়ামী লীগ হচ্ছে এমন একটা দল, মানে আওয়ামী লীগের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমরা তো অনেকগুলো সরকারই দেখলাম, আমি আমার জীবদ্দশায় আমি দেখছি, আমি এরশাদ সরকার দেখেছি, খালেদা জিয়া সরকার দেখেছি, আওয়ামী লীগের সরকার দেখেছি। আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশা বেশি, এই ব্যাপারে কোনো বিতর্ক করছি না আমরা, বিতর্ক নেই। কিন্তু প্রশ্ন হলো যখন একটি দলের সেকেন্ড গুরুত্বপূর্ণ লিডার সাধারণ সম্পাদক যদি বলেন যে তার দলের ভিতরে ফার্মের মুরগি ঢুকেছে, তিনি আসলে কি বোঝাতে চান? ওনার দলের অবস্থাটা কি তাহলে? না তাহলে উনি ফার্মের মুরগি নিজে বলছেন ঢুকাচ্ছেন, কাদের ভাই বের করে দিচ্ছেন না কেন? আপনি যদি জানেনই সে ফার্মের মুরগি, আমি তাকে কেন রেখে দিচ্ছি? আমার দেশি মুরগি, ফার্মের মুরগি স্বাস্থ্যকর না, আমার দেশি মুরগি স্বাস্থ্যকর, তাহলে আমি কেন আমি ফার্মের মুরগিকে লালন পালন করছি, তাকে আমি আরো মোটা তাজা করছি, আমি কেন ঝেঁটিয়ে বিদায় করছি না? মানে এটা তো আসলে পাবলিকলি আমাদের কাছে তো প্রশ্ন ছুড়ে দেবা বলবার কিছু নাই। আমি আপনার কাছে প্রশ্ন না, বিশ্লেষণ জানতে চেয়েছিলাম যে এই যে যখন এই বক্তব্য তিনি দিলেন তখন আপনার কাছে এই বক্তব্যটার কি মিনিং দাঁড়ায়? আমি তো মিনিং আপনাকে বলেছি। আপনার কাছে কি মনে হয়? উনি কিন্তু শেষ দিকে যথার্থভাবে বলছিলেন রুমা আপা, যে কথাটা ওনার দলের মধ্যে আলোচনা করবেন, যে আমার দলের মধ্যে অসাধু লোক ঢুকে গেছে, কাওয়া ঢুকে গেছে, ফার্মের ঢুকে গেছে। এবং আপনি জানেন যে কয়েকদিন আগে সংবাদপত্রে রিপোর্ট হচ্ছে দলে দলে জামাতের লোক নাকি আওয়ামী লীগে ঢুকে গেছে। তারপরে সাধারণ সম্পাদক তো বললেনই দুটি শব্দ, দুটি বিশেষণ শব্দ, কাওয়া এবং ফার্মের মুরগি। তো এই কথাটা আসলে উনি কেন বলছেন এবং সেটা জনসভায় কেন বলছেন, কেন দলের অভ্যন্তরে এটি নিয়ে আলোচনা হচ্ছে না বা আলোচনা হওয়ার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটি আমি অন্য একটি কারণ মনে করি। কারণটা রাজনৈতিক। সেটা হলো এখন যে দেশে কোথাও কোথাও যে দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাস এবং দলীয় কর্মীদের দুর্ব্যবহার এবং নানান অঘটন যেগুলো হচ্ছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দটা বোঝানোর চেষ্টা করছেন যেটা সেটা আওয়ামী লীগ করছে না, এটা জামাতের লোক করছে, কাওয়ারা করছে এবং ফার্মের মুরগিরা করছে। এইটা একটা কারণ হতে পারে। নতুবা উনি সিলেটে বলে আসলেন বেশ কিছুকাল আগে, আবার এখন বললেন কই আমরা তো এখন পর্যন্ত দেখলাম না একটা কাওয়াকে উনি বের করে দিতে, বা জামাতের একটা লোককে বের করে দিতে, বা ফার্মের একটা মুরগিকে উনি কালকে বের করে দিচ্ছেন, বা আওয়ামী লীগ এই ব্যাপারে একটা কমিটি গঠন করেছে বের করার জন্য। আমি মনে করি আওয়ামী লীগের কথা বলবো না, শুধু এটা বললে অবিচার হবে। আমি শেষ করে নিই, এটা বললে অবিচার হবে। আওয়ামী লীগ ও বিএনপিতে এই ব্যাপারে কোনো নীতি নাই যে কারা দলে আসবে। আপনি যদি খেয়াল করবেন, এরা তো কাওয়াকে দলে স্বাগত জানাই নিয়ে গেছে। আমি বলছি, আমি শেষ করে নিই, সমর্থন করার জন্য কোনো নীতি নাই, কিন্তু দলের সদস্য হতে গেলে না কোনো নীতি নাই, ফর্ম পূরণ করতে হবে। না কোনো নীতি ছিল না, ফর্ম করার সুযোগ ছিল না। আপনি কয়েকটা উদাহরণ দিয়ে বলছি না, একটা ফর্ম পূরণ করতে হবে, সেটা তো একটা আওয়ামী লীগের সদস্য এবং আওয়ামী লীগের কমিটিতে যেতে গেলে সব দলেরই কমিটিতে এমপি হতে হলে ফর্ম পূরণ করতে হবে।
সমর্থক হতে গেলে কোনো কিছু লাগে সব দলের না বাট সেখানে কি লেখা আছে যে আমি গতকাল জামাত করলে আজকে আমি আওয়ামী লীগে ঢুকতে পারবো না, এরকম কোনো না, সেটা তো নৈতিকতার প্রশ্ন। সেখানে লেখা আছে যে দলের গঠনতন্ত্র এটা হচ্ছে কি দলীয় প্রধান যিনি, সেটা তো আপনি বললেন কাগজপত্রের কথা, এটা সব দলই আছে, সেটাও তো কেউ করে কেউ করার সুযোগও পায় না। আমি আপনাকে বলছি, আপনি দেখেন আজি সেলিম কি কোন দল করতেন, তিনি বিএনপি করতেন, তার আগে হয়তো জাতীয় পার্টি করতেন। তিনি ইলেকশনের কয়েকদিন আগে আওয়ামী লীগে যোগ দিয়ে লালবাগের এমপি হয়ে গেলেন। ওই সময়টায় যখন আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতা, আমি শেষ করছি, এটা খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য দলগুলো তো না, আমি অন্য দলের কথা তো বলবোই, অন্য দল আমি কিন্তু শুরুতেই বলছি, আমি কিন্তু শুরুতেই এই কথা বলছি, বিএনপি আওয়ামী লীগের মধ্যে এ ব্যাপারে কোনো নীতি নাই। জাতীয় পার্টি তো আলোচনাই করলাম না, কিন্তু নীতি নাই। সেটা কমিউনিস্ট পার্টি বা জামাতের মধ্যে কিছু নীতি থাকতে পারে, কিন্তু ওই দলের মধ্যে নীতি নাই, আমি সেটা বলে নিচ্ছি। আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতাতে আসলো, এস এ খালেক নামে এক ভদ্রলোক মিরপুর একদিনে 2 পার্টিতে জয়েন করছিল। ভদ্রলোক একদিনে ডিগবাজি খালেক বলা হয়, ডিগবাজি খালেক ছিল। উনি জাতীয় পার্টি করতেন, তারপরে বিএনপিতে জয়েন করলেন এক রাতে সন্ধ্যা। আমি শেষ করছি, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন করব আমি, করবেন আপনি, করবেন আমাকে কথা বলার দেন। সন্ধ্যা 7:30টায় উনি আওয়ামী লীগে যোগ দিলেন, 10:30টায় আবার বিএনপিতে যোগ দিলেন রাতে। এস এ খালেক বাংলাদেশে 2 জন লোক, একজন ডাক্তার আলাউদ্দিন, তিনি রাজশাহীর আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা এবং প্রেসিডেন্টের সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগতে নমিনেশন পেলেন না, বিএনপিতে চলে আসলেন। বিএনপি থেকে বাগা, রাজশাহীর বাগা এলাকায় নমিনেশন পেয়ে, বাগা সম্ভবত বাগায় নমিনেশন পেয়ে তিনি বিএনপি থেকে এমপি হলেন। তারপরে কি হলো, তারপরে যখন বিএনপি ক্ষমতায় আসতে পারলো না, আলাউদ্দিন আবার দলবদল করছে। আলাউদ্দিন এবং হাসিবুর রহমান সিরাজগঞ্জ বর্তমানে আওয়ামী লীগের নেতা, তারা 2 জন বিএনপি করতেন। ঠিক আছে, তারা আওয়ামী লীগের মন্ত্রী। প্রশ্ন হলো আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি, তারা তো অনেক মানুষের সংগঠন, রাজনৈতিক দল। কোনো একজন মানুষ যদি একই সঙ্গে 2টি দলে গিয়ে সদস্যপদ নেওয়ার চেষ্টা করে, তাহলে সেই নৈতিক স্খলনটা কার, দলের না ব্যক্তির? স্খলন তো সবার। প্রথমত হচ্ছে দল তো সদস্যদের জন্য তার পদ উন্মুক্ত করে রেখেছে। আদর্শ বেছে নিয়ে আপনি যে কোনো দলের মেম্বার হতে পারেন। এখন আপনি যদি আপনার আদর্শ ছেড়ে দিয়ে একই সঙ্গে 3টি দলের সদস্য হয়ে যান, তাহলে না, যদি হন, তাহলে সেটি সেই যে সদস্য হতে যাচ্ছেন কি বলবেন ডক্টর আশফাক হোসেন? একজন লোক একই সঙ্গে 2-3টি দলে যাওয়ার চেষ্টা করছে, এক দলে পারছে না, অন্য দলে যাচ্ছে, তাহলে সংকট, আদর্শের সংকটটা কোথায়, দলের না ব্যক্তির? না, প্রথম দুটোই দুটোই, মানে দলেরও আসলে দলেরও কিছু নীতি থাকা উচিত, যে কোনো ব্যক্তি যখন গঠনতন্ত্র যেগুলো একবার ছেড়ে গেলে আর দ্বিতীয়বার আমি নেব না, তাই না, তার ট্র্যাক রেকর্ডটা দেখা উচিত, যে তাকে সুপারিশ করবেন যিনি, তাকে, তাহলে কিন্তু ওই যে সমস্ত খালেকদের সমস্যাগুলো সমাধান করা যাবে। যে আপনার যদি এখানে একটা বললাম, যেটা হচ্ছে আমি একটা প্রতিষ্ঠিত পার্টিতে আমি কাকে নেব, সেটা যদি একটা কমিটি স্ক্রুটিনি করে দেয়, তাহলে ওই ব্যক্তি যে নৈতিকভাবে স্খলনের মধ্যে আছেন কিনা তা কিন্তু পরীক্ষা করে আসবে না। প্রত্যেক দলই সদস্য সংগ্রহ অভিযান করে, বিশেষ করে স্টুডেন্টদের মধ্য থেকে, যাদের রাজনীতিতে হাতেখড়ি হচ্ছে তাদের ব্যাপারে। তাহলে কি দলের পলিসি এই হওয়া উচিত যে দল তার সদস্য বেছে নেবে এবং তাহলে দেশের জনগণ দল করার অধিকার থাকবে না, তাই কি নীতি হওয়া উচিত? না, দেশের জনগণের জন্য যে কোনো দল উন্মুক্ত, ঠিকই বলছেন, কিন্তু আমি বলছি যে দলের যখন একটা প্রমিনেন্ট পদে দেওয়া হবে, এমপি বা অন্য কিছু, তখন কিন্তু আপনি একটা প্রসেসে যাবেন যে এই লোকটার ট্র্যাক রেকর্ডটা কি, ওনার নৈতিক এই দলের সঙ্গে যায় কিনা, আদর্শের সঙ্গে যায় কিনা, সেটা একটা দেখতে পারে আর কি। আবার যেটা হয় যে এই সমস্ত রাজনীতির ক্ষেত্রে কতগুলো ব্যাপার থাকে, যে কৌশলগত ব্যাপার থাকে, যে একটা আসনে কাকে জেতাবে, এগুলো অনেক হিসাব নিকাশ থেকে এগুলো হয়। তবে আপনি যে সঠিক বলেছেন, যে ব্যক্তি করেন তিনি কিন্তু মানুষের সামনে কিন্তু মানে একজন নৈতিকভাবে দুর্বল লোক হিসেবে, আমাদের কাছে রাজনৈতিক দল কি একটা ক্লাবের মতো কিনা? ক্লাব না তো, রাজনৈতিক দল তো কোনো ক্লাব না। এটা হলো কি, যে টাকা দিলাম রাতে আমি পাল্টে ওখানে চলে গেলাম, এটা আদর্শিক ব্যাপার থাকবে তো, এটা আবাহনী মোহামেডান না। আপনি আদর্শিক ব্যাপারটা হঠাৎ করে চলে আসলো কেন আমার মাথায় ঢুকে না, কারণ ওরা তো আদর্শ বিরোধী কাজ করতে করতেই অবস্থায় আসছে, এবং বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির সর্বোচ্চ পর্যায়ে এটা করা হতো। এমনকি বাংলাদেশে এখন আমি একজন নাম বললে খাটো করা হবে, একজন মন্ত্রী আছেন আওয়ামী লীগের মন্ত্রিসভায়, তিনি নয়াপল্টনে আওয়ামী লীগ থেকে নমিনেশন পাবেন না, মাদারীপুরের একটি আসনে, আমি নাম আর বললাম না,
তিনি নয়াপল্টনের বিএনপি অফিসে চলে আসছিলেন ফুলের তোড়া নিয়ে, পরে তাকে ওখান থেকে ফেরত নেওয়া হলো যে আপনাকে মনোনয়ন দেওয়া হবে, আপনি চলে আসেন। তো সেইটা তো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতাটাই হচ্ছে প্রধান, ফলে তাদের মধ্যে নীতি আদর্শ কখনো আমরা দেখি নাই। এখন তারা কেন এটা বলে, এটাই হলো হাস্যকর। না বলে হয়তো আমাদের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য আর কিছু চটকদার কথা বলার দরকার, সেই জন্য বলে। আপনার কাছে আমার প্রশ্ন যে একটা রাজ্য আওয়ামী লীগ উদাহরণ হিসেবে ধরলাম, আওয়ামী লীগের জায়গায় এটা বিএনপি হতে পারে, জাতীয় পার্টি হতে পারে। আওয়ামী লীগের যত সদস্য আছে, গুরুত্বপূর্ণ নেতা আছে, তাদের মধ্যে শতকরা কত ভাগ এমন ডিগবাজিতে পারঙ্গম? না সেইটা নিয়ে তো আনুমানিক আওয়ামী লীগের কোনো নেতা ছিলেন না। যদি প্রশ্নটা যদি এমন হয় যে 1 ভাগ 2 ভাগ বা 5 ভাগ ডিগবাজিতে পারঙ্গম, তাহলে তো দলের বাকি 95 ভাগ আদর্শ নিয়ে আছে। সেক্ষেত্রে আপনি মেজরিটির পক্ষে গণতান্ত্রিকভাবে চিন্তা করলে অধিকাংশ মানুষই তো আদর্শ নিয়ে আছে দলের, আর কম মানুষ আদর্শ নেই। তাহলে আপনি দলকে কেন বলছেন যে দলের আদর্শ নেই? আমি আলোচনা হতে পারে, একটা বিতর্ক নেই, বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত নিউজরুম সংলাপে। আরিফুর রহমান রোমা, কি দল দায়ী না ব্যক্তি দায়ী? আমি দলকে দোষী করছি না। আপনি যখন অনেক ক্ষেত্রে স্যার যেটা বললেন যে কখনো কখনো হয়তো আমি 96-এর কথা বলেছিলাম যে দলে কেউ ঢুকেছেন, যে সে ঢুকে যেটা করেছেন সে হয়তো বা আওয়ামী লীগ করতেন না, সে যেহেতু আওয়ামী লীগ করতেন না বা বিএনপি করতেন না, সে তখন ওই দলে তো ওভাবে রিসিপশন পাচ্ছেন না দলীয় লোকদের কাছ থেকে। তখন সে তার নিজের রাজনীতিকে সুসংগঠিত করবার জন্য তার মতোই চারপাশে যারা ছিলেন, ধরেন আওয়ামী লীগের ক্ষেত্রে জাতীয় পার্টি, বিএনপি, তাদেরকে নিয়ে মানে তার নিজের রাজনীতিটাকে সুসংহত করেছেন। আর যেটা হয় দলীয় প্রধান, আমরা যদি জননেত্রী শেখ হাসিনার কথা বলি, তার দ্বারা একা কিন্তু হোল বাংলাদেশে একদম তৃণমূল পর্যন্ত এগুলো আসলে মেনটেন করা সম্ভব না। তিনি আরো অনেক কাজ করেন, গোটা দেশ মাধ্যমে করবেন। প্রত্যেক জেলায় জেলায় ওনার সভাপতি, সাধারণ সম্পাদক আছে, ইউনিয়নে ওনার কমিটি আছে, গ্রামে গ্রামে ওনার কর্মী আছে। হ্যাঁ, কর্মী আছে, কিন্তু উনি মুখ দিয়ে বলে দেন, কিন্তু পুঙ্খানুপুঙ্খ প্রতিটা নেতা কর্মীর খোঁজ খবর রাখা, দেখা আসলে কিন্তু তার দ্বারা সম্ভব না। আমি নাম উল্লেখ করব না, আমি একটা উপজেলার কথা বলছি যে বিএনপি থেকে এমপি ইলেকশন করেছেন, তারপর যখন জাতীয় পার্টি ক্ষমতা আসলো তখন তিনি টানা জাতীয় পার্টির খুব সিনিয়র একজন পোস্ট পজিশনে ছিলেন, তারপর উনি আওয়ামী লীগের সভাপতিও হয়েছেন। সেখানে কিন্তু সেই জেলায় বাইরের দল থেকে কিন্তু আওয়ামী লীগের নেতা ধার করবার প্রয়োজন নাই, কারণ সেই জেলায় আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান কিন্তু অনেক সুসংগত। এরপরও কিন্তু হয়েছে, এবং যার ফলে হয়েছে কি ওখানকার স্থানীয় যারা আওয়ামী লীগ ছিল বা আমাদের ক্ষেত্রেও যদি হতো, আমরাও কিন্তু মানসিকভাবে খুব ভেঙে পড়তাম। যে আপনি বলছেন দল দায়ী না, আপনি বলছেন যে মানুষ দায়ী। অবশ্যই মানুষ দায়ী। মানুষের নৈতিক চরিত্র তখন তার সংগঠনটাকে কলুষিত করে ফেলে। দলের তো একটা ফিক্সড নীতি আদর্শ থাকে, দল তো নিজে নিজে ভাঙতে পারে না, দল নিজে নিজে কিন্তু মুভ করতে পারে না, দলকে কর্মী নেতারা মুভ করে। দলের নীতি আদর্শগুলো কর্মী নেতারা দ্বারা কিন্তু চেঞ্জ হয়, তাই না? সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যেখানে ব্যক্তি দায়ী। এবং আমাদের দলের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, কাদের ভাই বলছেন খুব ভালো কথা, খুব খুশি হব যদি কাদের ভাই এখন এই ফার্মের মুরগিদেরকে ঝেঁটিয়ে বিদায় করেন, তাহলে শুধু আওয়ামী লীগ লাভবান হবে তা কিন্তু না। কখনো বের করে দেয় কি সমাধান, নাকি চিহ্নিত করাটাই? না, বের করে দিতে হবে। কারণটা কি, এটা কোনো, আমি বলছি আগে, এটা কোনো ক্লাব না যে আজকে আমি টাকা বদল করে এই দলে চলে গেলাম। আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, তার সবারই কিন্তু একটা নিজস্ব লিখিত আদর্শ আছে। নির্বাচনের 1.5 থেকে 2 বছর আগে আপনি দল থেকে কাউকে বের করে দেওয়ার কথা বলছেন? না, সেটা যদি আমার নীতি নির্ধারণের সাথে না যায়, প্রবলেম হচ্ছে না, যারা বহিরাগত তারা এসে কিন্তু দলের ক্ষতি করে। আর তাহলে আদর্শ নামটা দলের থাকা দরকারটা কি? কোনো আদর্শ থাকা দরকার না, এটা একটা ক্লাব। আসো যে যখন আসবা সেটা প্রকাশ্যে মানে ওপেন হয়ে গেলেই হয়, নগ্ন হয়ে গেলেই হয়। আমি আদর্শের বুলি ঝুলিয়ে রাখবো, লিখে রাখবো, বড় বড় কথা বলবো, আর যখন যে কোনো দল থেকে জামাত আওয়ামী লীগে ঢুকে যাবে, এই হেফাজতের একজন আজকে আওয়ামী লীগের হয়ে যাবে, বিএনপি আওয়ামী লীগের হয়ে যাবে, তাহলে এইসব আদর্শের বুলি রাখার দরকারটা কি? দরকার নাই তো। তখন আমাদের ইচ্ছে মতন, আমাদেরও ইচ্ছে হবে যখন আমরা যে দলের সুবিধা পাবো সেই দলে চলে যাবো। সময় ভাগাভাগি করি। সালাউদ্দিন ভাই আপনার জন্য 2 মিনিট এবং ডক্টর আশফাক হোসেনের জন্য 2 মিনিট, আপনি আগে বলুন।
আচ্ছা, আপা যেটা বললেন একটা উদাহরণ দিলেন জাপার কোথাকার এক ছোট নেতার। আমি জাপার একটা বড় নেতার উদাহরণ না না একসময় বিএনপি এমপি ইলেকশন করেছেন উনি। আপনি আপনার মতো করে দেন। 99 সালে অথবা 98 সালে যার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, শেখ হাসিনা এবং খালেদা জিয়া মিলিতভাবে আন্দোলন সংগ্রাম করেছিলেন, সেই স্বৈরাচার এরশাদ, উপাধি খ্যাত এরশাদ, জেনারেল এরশাদকে নিয়ে খালেদা জিয়া 4 দলীয় জোট করলেন এবং খালেদা জিয়াই কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অনেকগুলো তদন্ত কমিটি করলেন, মামলা হইল খালেদা জিয়ার আমলে এবং এরশাদের জেল হলো এবং কালক্রমে অনেক ঘটনাই ঘটল। সর্বশেষ আমরা কি দেখলাম যে এই জেনারেল এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং এই রাশেদ খান মেনন এবং জাসদ সভাপতি হাসানুল্লাহ ইনু সাহেব তো এরশাদের বিরুদ্ধে মামলা করলেন, ফৌজদারি মামলা, রাষ্ট্রদ্রোহের মামলা। আমি শেষ করি ভাই, আমি শেষ করি। এরশাদ, ইনু, রাশেদ খান মেনন তারা সবাই কি আওয়ামী লীগ হয়ে গেছে? না আমি শেষ করি, এটা কি হওয়া সম্ভব? না সেটা আরেক প্রশ্ন। আমি যেটা ইস্যুটা আমি একটু শেষ করি, এটা উপসংহার তো টানতে দিবেন। সেই হাসানুল্লাহ ইনু, রাশেদ খান মেনন, শেখ হাসিনা, এরশাদ তারা এক মঞ্চে উঠেছেন। ফলে নীতিহীনতা তো আমাদের সর্বোচ্চ পর্যায়ে, ছোটো কাটো কোথাকার কোন চুনোপটি কোন দিকে গেল আসলো, এগুলার তো প্রতিফলন যদি আমাদের সর্বোচ্চ পর্যায়ে হাসিনা এবং খালেদা জিয়া এবং অন্যান্য বড় নেতাদের মধ্যে নীতিভূত থাকতো, তাহলে রাজনৈতিক প্রয়োজনে সেটা নির্বাচনকে সামনে রেখে হোক, কোন আদর্শ মোকাবেলা করার জন্য হোক, যদি বড় কোনো স্বার্থের জন্য যদি রাজনৈতিক জোট হয়, আপনি কি সেই জোটকে বলছেন যে রাজনৈতিক আদর্শ বিবর্জিত করে নীতিহীনভাবে এক হয়ে যাওয়া, এক মঞ্চে আসা? আপনি বললেন রাজনৈতিক জোট, আমরা জামাতের সঙ্গে বিএনপির জোটকে অনেকেই সমালোচনা করছে কারণ ক্ষমতার ভাগীদার বানিয়েছে বিএনপি তাদেরকে। যে আপনি তাহলে কি বলতে যাচ্ছেন এইটা যে হেফাজত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের একটা জোট আপনি একটু সমর্থন করেন বা বাংলাদেশের মানুষ সমর্থন করে বা জামাতের সঙ্গে রাজনীতির যেটা হচ্ছে সালাউদ্দিনে, যে রাজনীতি এটা কিন্তু সারা পৃথিবীতে রাজনীতির কতগুলো বিতর্ক হয়, এটা হচ্ছে দিস ইজ এ পার্ট অফ গেম। আমরা যে চোয়ান লাইন নামে একজন ভদ্রলোক আছেন যিনি চীনের নামকরা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এই সকালবেলা কিসিঞ্জারের সাথে হঠাৎ করে 4 দিন পরে কিসিঞ্জার হারিয়ে গিয়েছিল পাকিস্তান থেকে চীনে গিয়ে, সারা পৃথিবীর সংবাদ মাধ্যম তাকে খুঁজে পাচ্ছিল না এবং ইট ওয়াজ ট্রিটেড এজ এ ফেইলার অফ ওয়ার্ল্ড মিডিয়া যে কিসিঞ্জার কোথায়। 4 দিন পরে যখন বেইজিংয়ে তিনি আবিষ্কৃত হচ্ছেন চুয়ান লাইয়ের সাথে সংবাদ সম্মেলনে, তখন সারা পৃথিবীর লোকজন মিডিয়া তারা মানে চমকে উঠলো যে কি ঘটনা। তখন চুয়ানলাকে জিজ্ঞেস করছিল আপনি সারা জীবন ডাউন, এই যে ওয়ালে লেখা আছে বেইজিংয়ে ডাউন উইথ আমেরিকান ইম্পেরিয়ালিজম, আর এখন আপনি কিসিঞ্জারের সাথে সংবাদ সম্মেলন করছেন। তখন চুয়ানলাইন একটা খুব ভালো উত্তর দিয়েছিলেন, দেখেন আসলে ওই যে উই হ্যাভ নো পার্মানেন্ট এনিমি, পার্মানেন্ট ফ্রেন্ডস। এখন হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আমাদের সবচেয়ে বড় শত্রু, কারণ তাদের সাথে বর্ডারে যুদ্ধ হচ্ছে। সো মাই এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড, এবং সে কারণে আমেরিকা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের শত্রু, এখন আমার বড়। কিন্তু সেক্ষেত্রে জামাতকে ছাড়বার কোনো সুযোগ নেই। কৌশলের খেলাটা হেফাজত জামাত এক না, জামাত হচ্ছে স্বীকৃত যুদ্ধপরাধী দল এবং বাংলাদেশের জন্ম সে চায় না, এবং যে ৭১-এর সেই পরাজিত শক্তি যখন একটা রাজনৈতিক দল বলেন, ব্যক্তি বলেন, যখন পরাজিত হয় তখন কিন্তু সেই ক্ষোভ থেকে সে কখনো সরে আসতে পারে না, তার ভেতরে কিন্তু সেই ক্ষোভের আগুনটা থাকে, ধীরে ধীরে বাড়ে। আমরা হয়তো ভুলে যাই যে পরাজয় বরণ করে সে কিন্তু কখনো ভোলে না, কাজে জামাতও ভোলে নাই, যার ফলে জামাতের বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখতে পাই সব সময় তার দেশ বিরোধী, দেশদ্রোহিতা এবং ভেতরে ষড়যন্ত্র, এই রাষ্ট্রকে ব্যর্থ করে দেবার চেষ্টা। কাজেই জামাতের সাথে বাংলাদেশের ধর্ম আছে, আরো অনেক রাজনৈতিক দল আছে, জামাতের সাথে কিন্তু কারো কম্পেয়ার করা যাবে না, উচিত হবে না। আপনি কিন্তু আমার সময় নিয়ে নিছেন, আমি কথাটা শেষ করি। আশফাক ভাই যেটা বললেন পার্ট অফ গেম বলে আমরা কিন্তু নীতিহীনতাকে প্রশ্রয় দিচ্ছি সবকিছুতেই। এই কৌশলের কথা বলে রাজনৈতিক কৌশল মানে হচ্ছে ক্ষমতায় যাওয়ার কৌশল। হ্যাঁ, এটা তো ক্ষমতার খেলা, রাজনীতি মানে হচ্ছে না, রাজনীতি মানে খেলার খেলা না, রাজনীতি একটা সর্বোচ্চ আদর্শ থাকতে হবে, সর্বোচ্চ একটা সর্বোত্তম কাজ, এটা আদর্শ, এটা দর্শন, যার মাধ্যমে। সালাউদ্দিন ভাই, আপনার কাছে কি রাজনীতি তাহলে সোশ্যাল ওয়েলফেয়ার, সামাজিক কাজ? না না, সে অবশ্যই ক্ষমতায় যাবে, একটা আদর্শের উপর বেস করে যাবে, অবশ্যই যাবে, একটা সামাজিক কাজ, রাষ্ট্র পরিচালনা, অল দ্য থিংস কি
তার মধ্যে পাওয়ারটা একটা বড় ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট কিন্তু পাওয়ারের না থাকলে তো আপনি আপনার কাজই আবার যদি জামাতের সঙ্গে আওয়ামী লীগের জোট হয় তাহলে বলবেন কিন্তু এটা সঠিক না, হয় না। কারণ উনি তো একটা যুক্তি দিয়েছেন। জামাতের সাথে আপনি নেচার একবার বলবেন আবার বলবেন জামাত তো আমার দেশের সংবিধান, আমার দেশকে তো জামাত স্বীকার করে না। সে তো দেশের আমাদের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। আমি এখানে কিন্তু আদর্শের বিরোধ। তাইলে না রাষ্ট্রের বিরোধ, সে তো আমার রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে না, সেটা বিরোধিতা করেছে। তার মানে কি? তার মানে এখানে জায়গা আছে কথা বলার যে জামাত এই কারণেই জামাতের সঙ্গে ঐক্য হবে না, তাহলে অন্যর বেলায় এই কারণগুলো থাকবে যে এই হেফাজতের সঙ্গে বা ওই জাতীয় পার্টির সঙ্গে এই কারণে রাজনৈতিক দলের উদ্দেশ্য কি? না না, আরিফুর রহমান যেটা বলছেন যে জামাত দেশের অস্তিত্বই তো স্বাধীনতাই স্বীকার করে না। এটা তো জামাতের অস্তিত্ব স্বীকার করে না, কিন্তু জামাত তো বাংলাদেশের, আমি জামাতের পক্ষে বলছি না, এটা বলবে জামাতের সঙ্গে তো আওয়ামী লীগের আন্দোলন হয়েছে, সেটা রাজনৈতিক আন্দোলন। জামাতের সঙ্গে আওয়ামী লীগ 86 এ নির্বাচনে গিয়েছে এবং জামাতকে বিএনপি একসঙ্গে নির্বাচন করবে কেন? জামাতের মতো নির্বাচন করেছে, আওয়ামী লীগের মতো নির্বাচন করেছে, একসঙ্গে নির্বাচন করেছে বিএনপি। শুধু নির্বাচন করে নাই, কথা বললেন কেন? নির্বাচন শুধু করে নাই, সরকারের মন্ত্রিত্ব দিয়েছে। আমি সেটা বিএনপি তো সেই নীতিহীনতার কাজ যদি বিএনপি করে সেটা নীতিহীনতা, সেই কাজটা যদি আওয়ামী লীগ করে সেটা নীতিহীনতা। শেষ করি। না আওয়ামী লীগ ওই কাজ করেনি, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক প্রশ্ন না ক্ষমতার ভাগীদার করে নাই, আওয়ামী লীগ কখনো একসঙ্গে নির্বাচন করে নাই, আওয়ামী লীগ কখনো মিলেমিশে একাকার হয়ে যায় না জামাতের সাথে। অনেক ধন্যবাদ আরিফুর রহমান রোমা, অনেক ধন্যবাদ জনাব সালাউদ্দিন, অনেক ধন্যবাদ জনাব ডক্টর আশফাক হোসেন। আর দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ। প্রতি রাত 12টায় আমাদের এই অনুষ্ঠান হয় নিউজরুম সংলাপ। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।